ক্লাস 9 যেটা আমাদের প্রথম যেটা চ্যাপ্টারটা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যার যাবতীয় ধারণা আমরা হচ্ছে এই ক্লাসে আমরা দেখব। রিয়েল নাম্বারস একটা বিশাল বড় একটা জায়গা। তো রিয়েল নাম্বারসের মধ্যে আমরা যাবতীয় যে সকল সংখ্যা দেখি প্রায় এখন পর্যন্ত আমরা যেগুলো দেখি বা দেখছি প্রায় সব কিছু সংখ্যাই কিন্তু এই রিয়েল নাম্বারসের মধ্যেই কিন্তু আছে। রিয়েল নাম্বারসের একটা পার্ট তুমি বলতে পারো। এবারে রিয়েল নাম্বারসের মধ্যে তাহলে কারা কারা আছে সেগুলো আমাদেরকে আগে দেখতে হবে, ঠিক আছে। দেখো পাতা নাম্বার যে একেতে যেটা আছে, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার কথা বলা আছে। কি না, স্বাভাবিক সংখ্যার কথা বলা আছে। এই স্বাভাবিক সংখ্যা কারা না, স্বাভাবিক সংখ্যা হচ্ছে তারা যেই সকল সংখ্যাকে আমরা গণনার কাজে ব্যবহার করি। গণনার কাজে ব্যবহার করি মানে হয়তো ধরো আমার কাছে একটা কোনো জিনিস ছিল, আরও একটা নিলে দেখো আমাদের সাথে তার সাথে আর একটা বেড়ে মোট দুটো হল। বা আমার কাছে 5টা ছিল, তা থেকে আমি হয়তো একটা কাউকে দিলাম বা দুটো কাউকে দিলাম, দিয়ে হলো আমার কাছে 3টে হলো। তাহলে দেখো এই যে 1 1 বা 5 2 4 6 100 এগুলো এই সংখ্যাগুলোকে আমরা সব গণনার কাজে ব্যবহার করি, ঠিক আছে। এগুলোকে সব আমরা গণনার কাজে ব্যবহার করি, সেই জন্য এই সংখ্যাগুলোকে সব স্বাভাবিক সংখ্যা বলে। এবার স্বাভাবিক সংখ্যা তাহলে কত থেকে শুরু হচ্ছে না, স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 5 করে আপ টু অসীম পর্যন্ত বা ইনফিনিট, ঠিক আছে। এবার তাহলে আমাদের এখানে 1 2 এই সকল সংখ্যাগুলো আমাদের হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু শূন্য সংখ্যাটা কিন্তু আমরা লিখিনি। শূন্য সংখ্যাটা কেন লিখিনি, কারণ শূন্য সংখ্যাটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা নয়। কেন নয়, কারণ ধরো তোমার কাছে 5টা ছিল, তুমি তার সাথে আরও যদি তোমাকে বলে শূন্যটা দিলাম, তাহলে তোমার কাছে কটা হলো, 5 যুক্ত শূন্য করলে কত হচ্ছে 5, 5ই তো থাকছে, বাড়ছে না বা কমছে না, হচ্ছে কি। তাহলে যেহেতু বাড়ছে না বা কমছে না, বা আমরা যদি 5 থেকে যদি আমরা শূন্য যদি কমিয়ে দিই তাহলে কি কোনো পরিবর্তন হচ্ছে, হচ্ছে না। তাহলে দেখো এই শূন্য সংখ্যাটা কিন্তু গণনার কোনো কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে না, সেই জন্য শূন্য সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা নয়। শূন্যর এই দিকেও আমাদের অনেক সংখ্যা আছে, সেগুলো আমরা দেখবো এর পরবর্তী ক্ষেত্রে। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলে না, যে সকল সংখ্যাগুলোকে আমরা গণনার কাজে ব্যবহার করি তাদের বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার উদাহরণ হচ্ছে 1 2 3 4 5 করে ডট ডট করে আপ টু ইনফিনিটি। মনে রাখতে হবে এখানে কিন্তু যেটা আমাদের মেন পয়েন্ট, শূন্য হচ্ছে স্বাভাবিক সংখ্যা নয়, শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে শূন্য হচ্ছে স্বাভাবিক সংখ্যা নয়। এই যে রিয়েল নাম্বার মানে টোটাল যে বাস্তব সংখ্যার যে সেট, তো সেই রিয়েল নাম্বারসের মধ্যে আমাদের কি কি আছে সেগুলো আমরা দেখছি। তাহলে প্রথমে যেটা পেলাম স্বাভাবিক সংখ্যা, এটাকে ইংরেজিতে বলে কি, এটাকে ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বার। এর ইংরেজিটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার ইংরেজিতে নাম তো হচ্ছে এই, সেই জন্য স্বাভাবিক সংখ্যার যে সেটগুলোকে আমরা ডিনোট করি কি দিয়ে না, ক্যাপিটাল এন দিয়ে। এইরকমভাবে এনটা লেখা হয়, ঠিক আছে, এরকম করে এনটা লেখা হয়। এখন হচ্ছে সেট বলতে কি, সেট বলতে ধরো তোমাদের যেমন হচ্ছে সেট বলতে বাংলায় একটা দল বলা যেতে পারে। যেমন ক্লাস 8-এর যে ব্যাচ, ক্লাস 8-এর যে দল, ঠিক আছে, ক্লাস 9-এর যে দল। এই যে ন্যাচারাল নাম্বারসের সেট মানে টোটাল, যার মধ্যে সকল ন্যাচারাল নাম্বারগুলো আছে, ঠিক আছে। যেমন ন্যাচারাল নাম্বার যদি আমরা দল বলি, তাহলে ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা কাদেরকে পাবো না, কেউ হয়তো 1, কেউ 5, কেউ 300, কেউ বললো 1,00,000, মানে এরকম 1,000, বা কেউ ধরো বললো এই যে সংখ্যাগুলো, এগুলো সব কিন্তু আমাদের কি না হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। 5, 500, 5,000 এই সকল সংখ্যাগুলো আমাদের সব স্বাভাবিক সংখ্যা, এগুলো ন্যাচারাল নাম্বারসের দলের মধ্যে আছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যা পর্যন্ত আমাদের বোঝা গেছে। তারপরে আমরা যদি এগিয়ে যাই, তাহলে আমরা প্রথমে কাকে পেলাম, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আমরা পেলাম। তাহলে রিয়েল নাম্বারসের ঘরে আমরা ন্যাচারাল নাম্বারকে লিখেছি। সবগুলি কিন্তু আমরা যেগুলো পড়ছি সবই কিন্তু বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছি। এরপরে যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখব অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। আমাদেরকে এর ইংরাজিগুলোর পাশাপাশি আমাদের বাংলাগুলোর পাশাপাশি আমাদের ইংরেজি মানে নামগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। হোল নাম্বার, NUMBERS। হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা আমরা কাদেরকে বলবো না, দেখো আমাদের এর আগের বার 1 থেকে আমরা নিয়েছিলাম, এবারে বলছে যে 0 থেকে পরবর্তী, 0 এবং 0-র পরবর্তী যে ধনাত্মক সংখ্যাগুলোকে, এইগুলোকে আমরা সব বলছি 0 ও স্বাভাবিক সংখ্যাকে একত্রে বলে অখণ্ড সংখ্যা, ঠিক আছে। তো 0 নিলাম নতুন করে, আর এর আগে আমরা স্বাভাবিক সংখ্যাতে আমরা বলেছিলাম 1 থেকে শুরু হচ্ছে, তাহলে 1 2 3 4 করে অসীম পর্যন্ত এরা সবাই হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যার সংজ্ঞাটা কি হবে না, 0 ও হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটকে একত্রে কি বলে
অখণ্ড সংখ্যা বলে। ঠিক আছে, অখণ্ড সংখ্যা বলে। এখন এই অখণ্ড সংখ্যাকে আমরা কি দিয়ে নোট করি, ডিনোট করি বা চিহ্নিত করি? না, আমরা চিহ্নিত করি ডব্লু দিয়ে। যেহেতু হোল নাম্বার ইংরেজিতে ডব্লু, তাহলে আমরা এরকম করে আমরা হোল নাম্বার। তাহলে আমরা রিয়েল নাম্বারসের মধ্যে, আমি এগুলো লিখছি না, আমি বরং অন্যভাবে দেখাই। তাহলে আমরা রিয়েল নাম্বারসের মধ্যে প্রথমে আমরা কাদেরকে পেয়েছি? প্রথমে পেয়েছি 1 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি, এরকম করে এদেরকে সব পেয়েছি। অখণ্ড সংখ্যাতে যখন আসলাম তখন আমি নতুন করে আবার 0 পেলাম। ঠিক আছে, এরপর তাহলে অখণ্ড সংখ্যাটা দেখলাম। এবার এরপর আমরা যদি পরের পাতায় আমরা যদি যাই, 2 পাতাতে যদি আমরা যাই, তাহলে দেখো এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন দুটো অখণ্ড সংখ্যার যোগফল কি অখণ্ড সংখ্যা হবে কিনা, দুটো অখণ্ড সংখ্যার বিয়োগফল অখণ্ড সংখ্যা হবে কিনা, সেটা তুমি টেস্ট করে দেখে নিতে পারো। যেমন ধরো দুটি বা আগে যেমন ছিল স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা হবে কিনা, যদি স্বাভাবিক সংখ্যা দিয়ে টেস্ট করতে যাই, যেমন ধরো দুটো স্বাভাবিক সংখ্যা, একটা 2, একটা হচ্ছে 5, এদের যোগ করলে 7, তাহলে 7 স্বাভাবিক সংখ্যা পাচ্ছি, তাহলে এটা আমাদের ঠিক আছে। কিন্তু দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কি স্বাভাবিক সংখ্যা হবে? যদি আমরা দেখি 2 বিয়োগ 5 করি, তাহলে দেখো -3 পাচ্ছি, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল যে সবসময় যে স্বাভাবিক সংখ্যা হবে তা নয় কিন্তু। কারণ ধরো আমি এরকমও তো নিতে পারতাম 5 বিয়োগ 2, তাহলে কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা আসতো। ঠিক আছে, বোঝা গেল? বিষয়গুলো হচ্ছে এই রকম। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল বা এগুলো বোঝা গেল। অখণ্ড সংখ্যার ক্ষেত্রে এরকমভাবে আমরা টেস্ট করতে পারি। কি বলতে পারি, দুটি অখণ্ড সংখ্যার যোগফল কি একটি অখণ্ড সংখ্যা হবে? তো আমরা টেস্ট করে দেখে নিতে পারি। আমরা ধরো এই যে 1 এবং 0 যোগ করলে আমরা কত পাচ্ছি? 1। তাহলে দুটি অখণ্ড সংখ্যার যোগফল একটা অখণ্ড সংখ্যা। সর্বদাই কিন্তু হবে, এটা কিন্তু সবসময়ই হবে, সর্বদাই হবে। কিন্তু দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল কি সর্বদা অখণ্ড সংখ্যা হবে? সেটা নাও হতে পারে। কারণ ধরো একটা নিলাম 2 আর একটা নিলাম 3, তাহলে বিয়োগ করলে দেখো -1 আসছে। ঠিক আছে, ধারণাগুলো এটা, যে দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল যে সর্বদা যে যে অখণ্ড সংখ্যা হবে সেটা কিন্তু আমাদের নয়। ঠিক আছে, তাহলে আমরা পেলাম অখণ্ড সংখ্যার ব্যাপারটা আমরা বুঝলাম। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কি, তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে আমরা 0 পেয়েছি, নতুন করে 0কে আমরা এখানে লিখলাম। এরপরে আমরা কাকে পাচ্ছি? এরপরে আমাদের আসছে পূর্ণ সংখ্যা বা দেখো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। এরপরে কাদেরকে পাচ্ছি? না, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। তাহলে পূর্ণ সংখ্যা কয় দীর্ঘ এটা, পূর্ণ সংখ্যা বা আমরা কি বলছি? ইন্টিজার্স, ঠিক আছে, ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা আমরা কাদেরকে বলবো? দেখো মোটামুটি ভাবে পূর্ণ সংখ্যার মোট 3টে দিক আছে। কি কি আছে? না, শূন্য কিন্তু কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য যেগুলো ডান দিকেরগুলো এগুলো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর শূন্য যেগুলো বাম দিকে সেগুলো সব ঋণাত্মক পূর্ণ সংখ্যা। মানে শূন্য অপেক্ষা ছোট সংখ্যাগুলোকেই বলা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং শূন্য অপেক্ষা বড়গুলোকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ছোটগুলোকে কি বলছে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বা এর ইংরেজি নামটা কি? ইংরেজি নামটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স, ঠিক আছে। আর শূন্য অপেক্ষা যেগুলো বড় সেগুলো কি বলছে? না, সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? যেগুলো শূন্য অপেক্ষা বড়, মানে হচ্ছে +1 +2, আচ্ছা ইংরেজিটাকে লিখে দিই, মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, মানে নেগেটিভ ইন্টিজার্স কোনগুলো? না দেখো -1 থেকে শুরু হচ্ছে, -2 -3 -4, এরকম করে আমাদের নেগেটিভ দিকে অসংখ্য পর্যন্ত আছে। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা? না শূন্যর পরবর্তী, মানে 1 2 3, মানে এগুলো প্লাস প্লাস প্লাস, এগুলো সব হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে যদি আমরা ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা যদি আমরা এটা দেখি, তোমার হচ্ছে সংখ্যা রেখাটা দেখি, তো পূর্ণ সংখ্যা রেখাটা পাবো আমরা এরকম, 0 আছে এবং এদিকে আছে +1 +2 +3 +4, যেটা সংখ্যা রেখা মোটামুটি ভাবে সেটাই আমাদের কি হবে? না, পূর্ণ সংখ্যা হচ্ছে পুরো টোটালটা হবে। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের কারা কারা আছে? 0 আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা মিলেই কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে কি করে বলবো? এর আগে যেগুলো পেয়েছিলাম অখণ্ড সংখ্যা পেয়েছিলাম, মানে 1 2 3 স্বাভাবিক সংখ্যা এবং তার সাথে শূন্যকে নিয়ে অখণ্ড সংখ্যা পেয়েছিলাম। তো অখণ্ড সংখ্যা পেয়েছিলাম মানে এই পার্টটা হয়ে গেল।
শূন্য এবং এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো মিলিয়ে তো অখণ্ড সংখ্যা ছিল, তাই না? তার সাথে আমাদের নতুন করে কি আসলো, এই মাইনাস চিহ্নগুলো আসলো। তাহলে দেখো বইতে লেখা আছে 2 নম্বর পাতাতে মাঝ বরাবর অখণ্ড সংখ্যা ও -1, -2, -3 সংখ্যাগুলি মিলিত হয়ে পূর্ণ সংখ্যার দল গঠিত করবে। ঠিক আছে, এবার যদি বলে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কাদেরকে বলে, না শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যাগুলিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাদের বলে, না শূন্য অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যাগুলিকে সব ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। তাহলে দেখো আমরা অলরেডি 0, 1, 2, 3 এগুলো আমরা পেয়েছিলাম। নতুন করে পূর্ণ সংখ্যা শিখতে এসে আমরা -1, -2, -3 এগুলোকে আমরা পেলাম। তাহলে রিয়েল নাম্বারসের মধ্যে নতুন করে আমাদের পরিবারে আসলো -1, -2, -3 এরকম করে ডট ডট করে অসংখ্য পর্যন্ত। ঠিক আছে, এরা সবাই কিন্তু আমাদের রিয়েল নাম্বার। এখানে বলতে পারি যে দুটি পূর্ণ সংখ্যার যোগফল কি সর্বদা পূর্ণ সংখ্যা হবে? যেমন ধরো একটা সংখ্যা আমি ধরতে পারি একটা 3 আর একটা ধরো -2, তাহলে এদের যোগফল কি পূর্ণ সংখ্যা হবে সেটা আমি দেখব। তাহলে +3 +2 যদি আমরা করি তাহলে আমরা পাবো +1 পাবো। দেখো এটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে দুটি পূর্ণ সংখ্যার যোগফল এরকম তুমি যে কোনো সংখ্যায় নাও না কেন সর্বদা পূর্ণ সংখ্যায় পাবো। দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফল কি সর্বদা পূর্ণ সংখ্যা হবে? তো আমরা যদি দেখি -4টাকে আমরা নিলাম, যুক্ত আমি যদি -100 নিই তাও কোনো সমস্যা নেই, আমাদের হচ্ছে -104, এটাও তো একটা পূর্ণ সংখ্যা। তাহলে দুটি পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এখন আমি যদি এটা নিই শূন্যকে নিই -2 ইন্টু যদি শূন্য করি তাহলে গুণ করলেও দেখো সেক্ষেত্রে কিন্তু আমাদের শূন্য হচ্ছে। তার মানে দুটি পূর্ণ সংখ্যা তুমি যেরকমই নাও না কেন তাদের যোগফল বিয়োগফল গুণফল হচ্ছে পূর্ণ সংখ্যা। কিন্তু দুটি পূর্ণ সংখ্যার ভাগফল কি সর্বদা পূর্ণ সংখ্যা? বিয়োগফল পেয়েছি গুণফল পেয়েছি এগুলো সব পূর্ণ সংখ্যা পেয়েছি, কিন্তু দুটি পূর্ণ সংখ্যার ভাগফল কি পূর্ণ সংখ্যা হবে না। কারণ কোথায় আমাদের সবের দিয়ে ঠিক আছে 5 তুমি -1 করো তুমি তখন তুমি পাচ্ছ -5 পাচ্ছ। বা এবার ধরো তুমি যদি বড় সংখ্যা দিয়ে যদি ভাগ করো, ধরো 5কে যদি তুমি -7 দিয়ে ভাগ করো বা 7 দিয়ে ভাগ করো তাহলে তোমার 5/7 আসছে। ঠিক আছে, এটা তো পূর্ণ সংখ্যা নয়, এটা তো পূর্ণ সংখ্যা নয়। এখানে আটকে যাচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর সবচেয়ে বড় কথা আটকে যাচ্ছে কোথায়, না যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে তার মান হয় হচ্ছে অসংজ্ঞাত, সেটা হচ্ছে হয়। তো তাহলে সবসময় কিন্তু দুটি পূর্ণ সংখ্যার ভাগফল যে সর্বদা পূর্ণ সংখ্যা এটা কিন্তু আমরা বলতে পারছি না। এরপর আমরা আমাদের যে পাতা নাম্বার যদি আমরা 5-এর দিকে দেখি তাহলে দেখবে প্রথমে লেখা আছে মূলদ সংখ্যা। তাহলে দেখো এগুলো আমরা সব লিখে দিয়েছি যেগুলো আমরা পূর্ণ সংখ্যার মধ্যে পেয়েছি। এবার পাতা নাম্বার 5-এতে আছে দেখবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বা ইংরেজি নাম হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার। আচ্ছা আমি সবই বললাম নাম্বার, আগেরটা বলা হলো না যে আমাদের যে ইন্টিজার্সকে আমরা জেড দিয়ে লিখি, এরকম করে লিখি জেড দিয়ে ইন্টিজার্সকে। আর ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কীভাবে লিখি, এরকম দিয়ে মাথায় প্লাস থাকে। আর ঋণাত্মক ইন্টিজার্সগুলোকে আমরা কীভাবে লিখি, না এরকম করে এর মাথায় মাইনাস। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে ইন্টিজার্সগুলোকে চিহ্নিত করি। তো তোমাদের ক্লাসে এখন এত বাড়াবাড়ি নেই, এগুলো করার প্রয়োজন নেই, এগুলো শুধু দেখে রাখলেই একটু চিনে রাখলেই হবে, উঁচু ক্লাসে তখন পাওয়া যাবে। ঠিক আছে, তো যাই হোক এরপরে আমরা দেখছি যে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ক্লাস 8-এ আমাদের একটা ধারণা হয়েছে অলরেডি। তো মূলদ সংখ্যা মানে কোনগুলোকে মূলদ সংখ্যা বলে, না যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে কিউটা হচ্ছে ≠0, যেখানে কিউটা হচ্ছে ≠0 এবং pq দুজনেই কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাদের বলে, না যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে নিচেরটা অবশ্যই ≠0 হতে হবে এবং pq যেগুলো আছে এরা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা মানে মূলদ সংখ্যাগুলো তাহলে কারা কারা, ধরো 2/3, ধরো 5/7, পূর্ণ সংখ্যা তো যে কোনো হোক না, ধরো 7/9 হতে পারে, মানে এটা আলটিমেট দাঁড়াবে -7/9 এরকম হতে পারে। বা ধরো তোমার যে কোনো যত বড়ই হোক না কেন, যেমন একটা বিরাট একটা জিনিস সেটা হচ্ছে 22/7 পাইয়ের মান। এই যে পাইয়ের মান হচ্ছে 22/7, পাইটা কিন্তু আমরা একটু পরে শিখবো পাইটা মূলদ সংখ্যা নয়, কিন্তু 22/7টা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, কারণ এটা পূর্ণ সংখ্যা আছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের সব পূর্ণ সংখ্যা। আমরা এখন পর্যন্ত যা পড়ছি সবগুলোই রিয়েল নাম্বারসের মধ্যে পড়ছি। তাহলে আবার আমাদের এই রিয়েল নাম্বারসের পরিবারের মধ্যে কারা কারা আসলো, আমাদের 2-3, 5-7, 22/7 এই রকম সংখ্যাগুলো আমাদের আসলো। মানে 2-3, 5-7,
এই যে সংখ্যাগুলো আমাদের এই ধরনের সংখ্যাগুলো আসলো, সেক্ষেত্রে উপরে বড় থাকতে পারে, নিচে ছোট থাকতে পারে, নিচে বড় উপরে ছোট থাকতে পারে, এই ধরনের কিছু থাকতে পারে। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যার বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। এবার মূলদ সংখ্যাকে আমাদের লেখা হয় এরকম বড় হাতের আর দিয়ে। ঠিক আছে, সরি রিয়েল নাম্বারস আমাদের লেখা হয় বড়, রিয়েল নাম্বারসটা কিন্তু বলা হয়নি, রিয়েল নাম্বারসটাকে লেখা হয় এরকম করে বড় হাতের আর দিয়ে। এটা কিন্তু আমাদের ক্লাস 9-এ কিন্তু পরীক্ষাতে অবশ্যই পড়ে, বা বেশিরভাগ সময়ই মানে পড়ার চান্স থাকে। মূলদ সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও, যে কোনো এরকম সংখ্যা। এবারে মূলদ সংখ্যা থেকে আর কি কি থাকে, এরকম প্রশ্ন থাকে যে দুটি মূলদ সংখ্যার যোগফল কি সর্বদা মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যার গুণফল কি সর্বদা মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যার ভাগফল কি সর্বদা মূলদ সংখ্যা, বা বিয়োগফল কি সর্বদা মূলদ সংখ্যা, সেইগুলো আমাদেরকে দেখতে হবে। বাকি তো সবই আমাদের হয়ে যায়, অসুবিধা নেই। তো দুটি আমরা এরকম ধরনের সংখ্যা নিয়ে টেস্ট করে দেখব, কিন্তু সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আমরা দেখব। আচ্ছা, এখানের মধ্যে একটা যে কথাটা বলা হয়নি সেটা হচ্ছে শূন্য কি একটা মূলদ সংখ্যা, আমরা এটা আগেও পড়েছি, ক্লাস 8-এ পড়েছি। তো শূন্য হচ্ছে একটা মূলদ সংখ্যা, কারণ শূন্যকে 0/5 লেখা যায়, শূন্যকে 0/10 লেখা যায়, বা যে কোনো এই ধরনের সংখ্যাগুলো দিয়ে লেখা যায়। তাহলে শূন্য কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে শূন্য একটা যখনই মূলদ সংখ্যা হলো, তাহলেই কিন্তু এর মধ্যে ঝামেলাটা শুরু হয়ে গেল। কীরকম ঝামেলাটা শুরু হয়ে গেল, বাকি সব যদি থাকতো তাহলে কিন্তু অনেক কিছুই হয়ে যেত, মানে যোগফল, বিয়োগফল, গুণফল, ক্ষয়, ভাগফল সবই হয়ে যেত, মূলদ সংখ্যায় থাকতো। কিন্তু এই শূন্য আসার জন্য সব ঠিক আছে, শুধুমাত্র দুটি মূলদ সংখ্যার ভাগফলটা ঝামেলা হয়ে যাবে। কেন ঝামেলা হয়ে যাবে, কারণ শূন্য যেহেতু একটা মূলদ সংখ্যা, তাহলে দুটি মূলদ সংখ্যা তুমি যখন যোগফল, বিয়োগফল, ভাগফল হিসাব করবে, তখন শূন্যকেও তোমাকে ধরতে হবে। এখন যে কোনো সংখ্যার সাথে যদি শূন্য গুণ করো, তুমি পাবে শূন্য, শূন্য একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। যে কোনো দুটি সংখ্যা যদি কোনো সংখ্যা থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি, তাহলে বিয়োগফল হবে সেই সংখ্যাটা, মানে সেটা মূলদ সংখ্যা হবে তো নাকি না। গুণ করলে ধরো 1-এর 2 গুণিত 2-এর 3 করলেও আমরা একটা মূলদ সংখ্যাই পাবো, কিন্তু ভাগফলেতে ঝামেলাটা হয়ে যাবে। যেমন ধরো 2-এর সাথে একটা মূলদ সংখ্যা, একে আমি যদি শূন্য দিয়ে ভাগ করি, এটা শূন্য তো একটা মূলদ সংখ্যা, তাহলে শূন্য দিয়ে ভাগ বলে কী হবে, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, ভাগফলটা হবে অসংজ্ঞাত। তাহলে ভাগফল যদি অসংজ্ঞাত হয়, তাহলে কি দুটি মূলদ সংখ্যার যোগফল হলো, গুণফল হলো, বিয়োগফল হলো, কিন্তু ভাগফলটা কিন্তু হচ্ছে না। বোঝা গেল? তাহলে এখানের মধ্যে পয়েন্ট এটাই যে এই জায়গাটা মনে রাখতে হবে, দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদা মূলদ সংখ্যা হবে না। এবার এই সর্বদা কথাটা কেন বলছি, কারণ কিছু কিছু ক্ষেত্রে হবে। ধরো 2-এর সাথে যদি আমি ভাগ দিতে যদি 3-এর 5 নিই, তা তো আমি একটা মূলদ সংখ্যা পাবো, তাই না? 2-এর সাথে গুণিত 5/3 পাবো তো, তার মানে এখানে হচ্ছে 21 উপরে 10, এটা তো একটা মূলদ সংখ্যা। তাহলে কি হবে না, না সব সময় হবে না, যে সর্বদা হচ্ছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে, দু একটা ক্ষেত্র বাদে। মূলদ সংখ্যাটা আমরা বললাম, তাহলে নতুন করে আমরা এখানে অ্যাড করলাম মূলদ সংখ্যাগুলোকে। এরপর আমরা শুধুমাত্র একটুখানি চেঞ্জ করে দেবো, এটা কি হবে না অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যেটাকে আমরা ইংরেজিতে বলি কি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইরেশনাল নাম্বার। তাহলে আমরা বলি এটাকে অমূলদ সংখ্যা বা IRR, ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার কাদেরকে বলবো, আমরা মূলদ সংখ্যাতে পড়েছি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে। তাহলে অমূলদ সংখ্যা কাদের বলে, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেমন ধরো √2, √5, √7, এই সকল সংখ্যাগুলোকে মূলদ সংখ্যায় প্রকাশ করা যায় না। ঠিক আছে, মূলদ সংখ্যায় প্রকাশ করা যায় না কেন, কেন যায় না, তার কারণ হচ্ছে যদি আমরা দেখি √2টা যদি আমরা নির্ণয় করি, যদিও আমরা ক্লাস 7-এ এটা শিখেছিলাম বর্গমূল, আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো √2 যদি আমরা বর্গমূল করি, আমরা এখানে দশমিক খাওয়াবো, এখানে জোড়ায় জোড়ায় শূন্য রাখবো, আমি দুই অঙ্ক পর্যন্তই দেখাচ্ছি, এখানে শূন্য, তাহলে 1-1কে 1 খাবে, 1 দশমিকটা চলে গেলো এখানে, এখানে দুটো শূন্য নামলো, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, ঠিক আছে, 4 খাবে, 4-24 কত হয় 96, এখানে 4, দুটো শূন্য নামলো, এরপর এখানে 4 খেয়েছিলাম, এখানে 4 লিখলাম, 14 কত হয় 28, 28 এখানে বসালে আমাদের দেখবো এখানে 2 খালে বেশি হচ্ছে, তাহলে 1 খাবে, হ্যাঁ, √2 1.414, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 281 হবে, 9, 8 × 10 18, 10, 17, 2, 3, 4, 4, হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে এই যে সংখ্যাগুলো পাচ্ছি, আচ্ছা ওখানে আমাদের মূলদ সংখ্যাতে একটা কথা আমাদের বলা হয়নি, মূলদ সংখ্যার মধ্যে আরও কিছু কথা সংখ্যা কিন্তু রয়ে গেছে। কারা কারা রয়ে গেছে, যেমন ধরো এই সকল সংখ্যাগুলো 0.1-এর মাথায় পৌনঃপুনিক, বা 8.243 এর মাথায় পৌনঃপুনিক, বা ধরো 8.666666666, দেখো একই সংখ্যায় রিপিট করছে, যেটাকে আমি লিখেছি 0.1-এর মাথায় পৌনঃপুনিক মানেই তো
এক 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 করে চলছে, তাই না? তা এই সংখ্যাগুলো সবই কিন্তু হচ্ছে তোমার মূলদ সংখ্যা, এগুলো সব কী সংখ্যা? মূলদ সংখ্যা। কিন্তু এই যে √2 মানে 2 এর যদি বর্গমূল করি এটা কিন্তু মূলদ সংখ্যা পাবো না, কারণ তুমি যদি ক্যালকুলেটর নিয়ে দেখো তাহলে এটা পাবো √1.414। এবার ধরো এরকম আসবে 5 7 1 2 9 3 5, এই ধরনের। আমি এটিকে এইখানটা আমি ঠিক বলছি না, আমি আমার মতো করে লিখছি। ধরো 6 9, কিন্তু এখানে কোনো মিল পাচ্ছ কি? মিল পাচ্ছি না। এখানে যেমন এই সংখ্যাটাকে যেমন 8.66666 করে চলছে বলে আমরা লিখতে পারি 8.6 মাথায় 15 লিখতে পারি, কিন্তু এই সংখ্যাটাতে আমরা কিন্তু কোনো মিল পাচ্ছি না, লেখা যাবেও না। এর যত বড় পর্যন্তই কিন্তু হোক, এর কিন্তু আমরা মিল পাবো না, ঠিক আছে? সেই জন্য এগুলো কি আমাদের অমূলদ সংখ্যা, বোঝা গেল? তাহলে √2 √5 √7 এগুলো আমাদের অমূলদ সংখ্যা। এছাড়াও এখানে যেমন দেখেছি 8.166, এইটা যেমন আমাদের মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কারা কারা হবে? যেমন 8.6157326316527, এরকম করে এই যে সংখ্যাগুলো দেখো, এই যে সংখ্যাগুলো চলছে, এটা কি কোনো মিল পাওয়া যাচ্ছে? এটাকে আমরা পৌনঃপুনিতে লিখতে পারবো? লিখতে পারবো না। তাহলে এই সকল সংখ্যাগুলো আমাদের কিন্তু অমূলদ সংখ্যা। আর নতুন করে আমাদের আর একটা সংযোজন হচ্ছে, সেটা হচ্ছে পাই। তাহলে মূলদ রিয়েল নাম্বারসের মধ্যে মূলদ সংখ্যা পেয়েছিলাম, সেখানে এগুলো লিখেছি, আরও কিছু লেখা হয়নি। 0.1 মাথায় পৌনঃপুনিক পেয়েছি, বা 8.666 এরকম করে এগুলো পেয়েছি, ঠিক আছে? এগুলো আমরা মূলদ সংখ্যার মধ্যে পেয়েছি। নতুন করে এবার আমরা আসলাম অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে পেলাম? √2 পেলাম, √5 পেলাম, √7 পেলাম, এই ধরনের অঙ্কগুলো পেলাম। বা আবার নতুন করে আমরা পাই পেয়েছি, আর কি পেয়েছি? ধরো এরকম 8.16923 এরকম, ঠিক আছে? এই ধরনের সংখ্যাগুলো যেমন যদি তোমাকে বলে, এরপর আমরা শিখবো এখানে যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যায় প্রকাশ করা, এই সকল জিনিসগুলি আমরা শিখব। তো তাহলে এই যে পাই হচ্ছে একটা, আমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা। যদিও পাইয়ের মান আমরা 22/7 ধরি, কিন্তু পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। কেন? তার কারণ যদি আমরা 22/7 যদি আমরা হিসেব করি, 7 দিয়ে যদি 22কে আমরা হিসেব করি, দেখবো 3.14239 এই ধরনের আসবে। আমি এখান থেকে ঠিক বলছি না, এটা আমার মতো করে বলছি, কিন্তু মিলবে না, এই রকম ধরনেরই আসবে বিষয়টা। তো সেই জন্য পাই হচ্ছে একটা কি সংখ্যা? না অমূলদ সংখ্যা। কিন্তু এটা মূলদ সংখ্যা, কারণ কি? পি/কিউ আকারে প্রকাশ করা গেলেই না হলো, ঠিক আছে? আমার তো আর তো দেখার দরকার নেই। কিন্তু এই যে মনে রাখবে যে 22-এর সাথে একটি মূলদ সংখ্যা, কিন্তু পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা। এছাড়াও এবার তাহলে এই জিনিসগুলো হলো, তাহলে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা যেগুলো হলো, আমরা সেগুলো লিখলাম নতুন করে। এই হচ্ছে আমাদের ছিল রিয়েল নাম্বার। টোটাল এই সব মূলদ অমূলদ হোল নাম্বার, তোমার হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ইন্টিজার্স, সবাইকে নিয়েই কিন্তু আমাদের এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারসের সেট। বোঝা গেছে? ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। এবার এই বাস্তব সংখ্যার চ্যাপ্টারে প্রথমে যদি আমরা কোষে দেখি 1.1 করতে যাই, তাহলে আমাদের কিছু কিছু এরকম প্রশ্ন আসবে, যে দুটো মূলদ সংখ্যা, সেগুলো আমি দেখাবো, প্রশ্ন অনুযায়ী আমি সেগুলো দেখাবো। তবে আমাদের একটা জিনিস আমাদের দেখে নিতে হবে, সেটা হচ্ছে তোমার দুটি মূলদ সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা। ধরে এরকম বলতে পারি যে 2-3-এর মধ্যে একটা মূলদ সংখ্যা। যদি তোমাকে দুটো সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা বের করতে বলে, তাহলে খুব সিম্পল, যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, যেটা আসবে সেটাই হচ্ছে তোমার এই দুটোর ঠিক মাঝামাঝি আছে, ঠিক আছে? যদি সংখ্যা রেখা দেখি, এখানে যদি 2 থাকে, এখানে যদি 3 থাকে, ঠিক মিডিল পয়েন্ট আমাদের এই 5/2টা থাকবে। ওকে, এটা আমাদের যদি একটা থাকে। আর যদি আমাদের একটা বের করতে বলে, তখন আমরা এইভাবে করব। আর যদি আমাদের বলে যদি আমাদের বলে এই যে 2 ও 3-এর মধ্যে 3টি লেখো বা 5টি লেখো, তখন আমরা কীভাবে করি আগে? না, তখন আমরা সেই মনে আছে ক্লাস 8-এ করেছিলাম, সেই নিয়মটা কিন্তু ক্লাস 9-এ করা যাবে না। 2কে এবং 3কে আমরা লিখতাম, যেহেতু 5টি বলেছে, তাহলে আমরা করতাম 5 + 1 = 6। যদি তুমি ওই দ্বিতীয় পদ্ধতিটা কঠিন লাগে, তাহলে না পারলে এই পদ্ধতিটা করে আসলেও হবে, ঠিক আছে? অনেক স্যার নাম্বার কেটে দেন, সেই জন্য বলছি। তো 6টি যেহেতু 6 করতে, মানে 5টি বলেছে মানে 5 + 1 = 6 করতে হয়, নিচে 6 লিখতে হয় দুজনের। 6 দিয়ে এখানে 12 রাখলে তাহলে আমাদের এখানে 2 পাই, 6 দিয়ে এখানে 18 রাখলে এখানে আমি 3 পাই। তারপর আমরা বলি যে 2 ও 3-এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা হলো 13/6, 14/6, 15/6, 16/6 এবং 17/6। বোঝা গেল? এইভাবে আমরা করতে পারি। এবারে আমরা ক্লাস 10-এর 9-এর যে নতুন নিয়মটা, সেটাকে আমরা কীভাবে করি সেটা আমরা এখন একটু দেখে নেব। তো দেখো, যদি তোমাকে বলে
যে 2 ও 3-এর মধ্যে দেখো তোমাদের এই নিয়মের একটা প্রশ্ন তোমাদের হচ্ছে পাতা নাম্বার 6-তে কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে ধরো যে কোনো দেখো নিয়মটা উপরের দিকে হলুদ কালির মধ্যে লেখা আছে, যে কোনো ধরো দুটো সংখ্যা মানে এক্স ও ওয়াই এর মধ্যবর্তী তোমাকে যদি দেখো 5টা বলতে বলে বা 6টা বলতে বলে, যা বলে তুমি সব পারবে। এখানে প্রথমত দেখে নিতে হবে কে বড়। আমি অঙ্কটার সাথে সাথে আমি সূত্রটা ধরে ধরে দেখাচ্ছি। ধরো ধরো তোমাকে বললো যে 2 ও 3-এর মধ্যে মধ্যে কয়টি বলছি না, ধরো বলছি আমি 5টি আমরা মূলদ সংখ্যা। তাহলে কি হবে দেখো, প্রথমত আমাদের দেখতে হবে যে এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। যেমন আমি সূত্রটা এইদিকে দেখাচ্ছি, অঙ্কটা আমরা এইদিকে দেখাচ্ছি। প্রথমত আমাদের চেক করতে হবে কে বড়, এক্স না ওয়াই, কে বড়। দেখো এখানে দেখানো আছে যে ওয়াইটা বড়। যদি ওয়াইটা বড় হয়, আমাদের এই প্রশ্নেতে 2 আর 3-এর মধ্যে কে বড়, 3টা বড়, ঠিক আছে? 3টা 2-এর থেকে বড়, ঠিক আছে? তার মানে আমাদের এইটা হচ্ছে এক্স এবং এইটা হচ্ছে ওয়াই হিসাব অনুযায়ী। যাই হোক, এরপর কি করতে হবে দেখো, এরপর হচ্ছে দেখো বলেছে যে এরপর কয়টা আমাকে সংখ্যা বলেছে, 5টা বলেছে। আমাকে যদি এনটি বলে, যদি আমাকে এনটি সংখ্যার ক্ষেত্রে আমি দেখছি, মানে যত খুশি সংখ্যার ক্ষেত্রে আমি যদি দেখি, তো সেখানে কি করতে হবে দেখো, এখানে একটা তোমাকে ডি বের করতে হবে। এই ডিটা হচ্ছে, ডিটা কত দেখো লেখা আছে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। ওয়াই মাইনাস এক্স বাই হচ্ছে এন প্লাস ওয়ান। তাহলে খুব সহজ। তো আমাদের এখানে এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা করি, তাহলে আমরা ডিটা প্রথমে বের করব। ডিটা হচ্ছে কত না, যেটা বড় ওয়াই মানে 3 বিয়োগ যেটা ছোট এক্স মানে 2 ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এন মানে কোনটা, এন মানে তোমাকে যটা বলবে, 5টা বললে 5টা, 6টা বললে 6টা, 8টা বললে 8টা। এখানে যেহেতু 5টা বলেছে, তাহলে আমরা লাগাবো এখানে 5 প্লাস 1। তাহলে এটা কত পাচ্ছি, 1/6। তাহলে ডি পেলাম কত, 1/6 হয়ে গেল। এরপর তার লিখব অতএব 2 ও 3-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো কি কি না, একটা হবে মানে এইটাকে পরপর করে যাব। প্রথমে হবে একটা হবে কি 2 প্লাস এটা, মানে সেখানে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে মূলদ সংখ্যাগুলো কি কি হচ্ছে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এরকম করে আপ টু চলবে এক্স প্লাস কত ডি, এন, এক্স প্লাস হচ্ছে এনডি, এনডি পর্যন্ত চলবে। মানে যদি তোমাকে যদি 5টা বলে, তোমাকে 5 পর্যন্ত লিখতে হবে। তাহলে এক্স প্লাস ডি আমাকে 5টা বলেছে। তারপরটা কত হবে এক্স প্লাস 2d, মানে 2 ইন্টু ডি মানে 1/6। তারপরটা হবে এক্স প্লাস 3d, মানে 3 ইন্টু 1/6। তারপরটা হবে এক্স প্লাস 4 ইন্টু 1/6। তারপরটা হবে এক্স প্লাস 5 ইন্টু 1/6। বোঝা যাচ্ছে? ঠিক আছে। তাহলে আমরা এরপরে যেগুলো পাবো সেটা হয়ে যাবে আমাদের উত্তর। 2 প্লাস 1/6 যদি আমরা করি, 6 দুগুণে 12 13/6 পাচ্ছি। এইটা যদি আমরা করি দেখো, 2 দিয়ে কাটারি করতে পারি, না কাটারি করে রাখবো, কারণ নিচেগুলো আমাদের সব 6 রাখতে চাইছি। 6 দুগুণে 12 আর এখানে 2 হবে, 12 দিয়ে 14/6। অ্যাকচুয়ালি এরকম করেই এসে যাবে 14/6, 15/6, 16/6 এবং 17/6। দেখো আমাদের আগের বারেও আমাদের এই উত্তরগুলোই এসেছিলো। তাহলে দেখো এই সূত্রটার প্রয়োগ করে আমরা এইভাবে আমরা যে কোনো দুটো সংখ্যার মধ্যে 5টা হোক, 6টা হোক বা এনখানা সংখ্যা পর্যন্ত আমরা মূলদ সংখ্যা বের করতে পারি। ঠিক আছে। এবারে তোমাকে ধরো এই সংখ্যাগুলো আমি 2, 3 তোমাকে সহজ দিয়ে দেখিয়েছি। এবার 2, 3 না বলে তোমাকে যদি 2-এর 7 3-এর 5 দিত, দেখো 2-এর 7 তো একটা মূলদ সংখ্যা, 3-এর 5ও একটা মূলদ সংখ্যা। তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা বড়, 2-এর 7 না 3-এর 5। সেটা তোমাকে নিচেগুলো লসাগু করতে হবে, যেভাবে আমরা ছোটো থেকে বড় ভগ্নাংশের দেখি। 5 সাথে 35 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, এখানে একটু চেক করে নেবো। 5 মানে এটা পাচ্ছি 10, এটা পাচ্ছি কত 3-এর 5 গুণিত 35 মানে পাচ্ছি 21। তাহলে এইটা 10, এটা 21, তার মানে এইটা বড়। প্রথমে আমরা দেখে নিলাম 3-এর 5টা বড়। তাহলে 3-এর 5 গ্রেটার দেন 2-এর 7, এটা আমাকে দেখে নিতে হবে, স্যারকে দেখিয়ে দিতে হবে এইভাবে করে। তারপর ডিটা আমরা বের করব, ওয়াই যেটা বড় বিয়োগ ছোট, যদি 5টা বলে 5 প্লাস 1, যেটা আমাদের আসবে সেটা আমরা এইভাবে এক্স প্লাস 2d মানে প্রথমে যেটা আছে যেটা ছোট, সেটার সাথে আমরা যোগ করে 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 যাব। ঠিক আছে। এবার আমরা পরবর্তীতে আমরা পড়ব যে দুটি মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা আছে, দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে, কোনো শেষ করা যাবে না। যদি বলো যে স্যার কেন এই কথা বলছেন,
না, কারণ দেখো, ধরো দুটি মূলদ সংখ্যার মধ্যে আমাদের বলছি অসংখ্য মূলদ সংখ্যা আছে, কিভাবে হচ্ছে? ধরো এখানে আমি বললাম 2, এখানে 3 আছে, তাহলে এদের মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা কত হবে? না এইটা। ধরো কোনো একটা পয়েন্ট পাবো, এদের ধরো একটা কিছু একটা পেলাম, এদের মধ্যবর্তী যদি বের করি আমরা পাবো, এদের মধ্যবর্তী যদি আমরা বের করি পাবো, এদের মধ্যবর্তী যদি বের করি আমরা পাবো, তাদের মধ্যবর্তী বের করি পাবো, এগুলোর মধ্যবর্তী বের করলে এরকম অসংখ্য, এইভাবে চলতে 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 তো অসংখ্য পাবো। যত ছোট করব, যদি আমরা জুম করব তাহলে আমরা আরও পাবো। বোঝা গেল না? বোঝা গেল না? তো বিষয়টা হচ্ছে যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা আছে, এবং পরবর্তীতে আমরা দেখব যে দুটি অমূলদ সংখ্যার মধ্যেও কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা আছে। ঠিক আছে, তো সেটা আমরা দেখব। তাহলে আমরা মূলদ সংখ্যার ব্যাপারটা আমরা আপাতত দেখলাম।